হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সঞ্চার খুঁটিনাটিতে। আমি পূর্ণা আর আমার হাজব্যান্ড সৌরভ চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা হলো একটা ইন্স্যুরেন্স পলিসিকে নিয়ে। তো সেই পলিসিটা হলো এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস। এই পলিসির কী ফিচার আছে, কি বেনিফিট আছে, আমরা এটা নিলে কতটা লাভবান হব সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো তুমি আমাদের বলো যে এইচডিএফসি লাইফ সঞ্চয়ের কি ফিচার আছে। এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস এর ফিচার্স বলতে বেসিক দুটোই খুব ইম্পর্ট্যান্ট ফিচার আছে। সেটা হচ্ছে এর যে পে আউটটা আমাদের দেবে, মানে যেই টাকাটা আমরা পাবো সেটা একদম গ্যারেন্টেড। আমরা যখন পলিসি করব তখনই আমরা জানতে পেরে যাব যে আমরা এত টাকা করে পাবো। অনেক ইন্স্যুরেন্স প্ল্যান এমন হয় যেটা বোনাস বেসড প্ল্যানস হয়, যে প্রতি বছর কোম্পানি যা প্রফিটস করলো তার উপরে বোনাস ডিক্লেয়ার করলো আর সেই পে আউটটা আমাদের দিল। কিন্তু এই পলিসিটা তা নয়। এই পলিসিটা একটা নন পার্টিসিপেটিং প্ল্যান। এটাতে গ্যারেন্টেড অ্যামাউন্ট যা লিখে দেবে সেই টাকাটাই দেবে, 1 টাকা কমও দেবে না আর 1 টাকা বেশিও দেবে না। আর যে সেকেন্ড ফিচারটা আছে সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিটটা। আমরা যখন প্রিমিয়ামটা দিচ্ছি তখন সেটা 80C ছাড় পাচ্ছি আমরা, আর যখন আমরা টাকাটা পাচ্ছি সেইটাও পুরো 1010D আমরা পুরোপুরি ছাড় পাচ্ছি, এর ওপর কোনো ট্যাক্স লাগবে না। আচ্ছা আচ্ছা, এই প্ল্যানটায় আমরা কি বেনিফিট পাবো? এই প্ল্যানটা বেনিফিটের জন্য প্রথমে এই প্ল্যানটার 4টে অপশান আছে, সেই 4টে নাম আমি বলে দিই, তারপরে ডিটেলসে একটা একটা অপশান আমরা এক্সাম্পল হিসেবে দেখব। তো এই প্ল্যানটার 4টে অপশান। ফার্স্ট অপশান হচ্ছে গ্যারেন্টেড ম্যাচুরিটি অপশান, সেকেন্ড অপশান হচ্ছে গ্যারেন্টেড ইনকাম অপশান, থার্ড অপশান হচ্ছে লাইফ লং ইনকাম অপশান, আর ফোর্থ অপশান হচ্ছে লং টার্ম ইনকাম অপশান। ঠিক আছে? তো ফার্স্ট যে অপশানটা গ্যারেন্টেড ম্যাচুরিটি অপশান, সেইটা নিয়ে প্রথমে কথা বলছি। সেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাবে। আমি দেখাচ্ছি তোমাদের যে ফার্স্ট গ্যারেন্টেড ম্যাচুরিটি অপশান। এটাতে আমি প্রথমে এক্সাম্পল হিসেবে একটা 30 বছরের ব্যক্তিকে নিলাম। সে প্রিমিয়াম পে করবে 10 বছর, তার প্রিমিয়াম অ্যামাউন্ট হবে 50,000 রুপিস। আর তারপরে 20th ইয়ার, মানে কি হলো যে আমি 10 বছর 50,000 টাকা করে প্রিমিয়াম দিচ্ছি। 20th ইয়ারে গিয়ে 20 বছরের শেষে গিয়ে আমি যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা পাবো সেটা হবে 11,03,150 টাকা। ঠিক আছে? আচ্ছা, এর যদি আমি রেট অফ রিটার্নের কথা বলি তো এটা আসবে 5.5%-এর মতো। ঠিক আছে? আর ডেথ বেনিফিট কি আছে? হ্যাঁ, এর ডেথ বেনিফিট মানে সঞ্চয় প্লাসের ডেথ বেনিফিটটা এমনভাবে ডিজাইন করা যে আমাদের যে প্রিমিয়াম পেমেন্ট টার্ম, মানে এই কেসে আমরা যে 10 বছর প্রিমিয়াম দেব, ওই টাইমে যদি পলিসি হোল্ডারের কিছু হয়ে যায় তো ইনস্ট্যান্ট কোম্পানি এই গ্যারেন্টেড ম্যাচুরিটি অপশানে 6,25,000 টাকা দিয়ে দেবে এবং পলিসিটা ওখানেই ক্লোজড। আর এমনও হতে পারে যে 10 ইয়ার্সে প্রিমিয়াম পে করে গেল, তখন তার কিছু হলো না, কিন্তু 15th ইয়ারে গিয়ে তার কিছু হয়ে গেল, তো সেই কেসে পলিসিতে কোনো এফেক্ট করবে না। যা ম্যাচুরিটি অ্যামাউন্টটা আছে সেটা গিয়ে তার নমিনি ম্যাচুরিটি ডেটে গিয়ে অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা, ঠিক মানে আছে? সেটা তার ডেথ হয়ে গেলে সে আগে পাবে না? না, যখন পাওয়ার সময় মানে প্রিমিয়াম পেমেন্ট টার্মের সময়তেই লাইফ কভারেজটা থাকছে। ওই টাইমেই আমাদের লাইফ কভারেজটা মেনলি দরকার হয়, যে আমরা যখন টাকাটা দিচ্ছি তখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো আমরা ফিউচারে গিয়ে টাকাটা দিতে পারবো না। তো সেই জন্য ওই টাইমেই আমাদের আছে লাইফ কভার। এর পরে আফটার 10 ইয়ার্স আমাদের যে 20th ইয়ারের মধ্যে যে গ্যাপটা 10 বছরের, ওই টাইমে কোনো লাইফ কভার থাকবে না। ওই টাইমে যদি পলিসি হোল্ডারের কিছু হয়ে যায় পলিসিতে কোনো এফেক্ট পড়বে না। নমিনি ম্যাচুরিটি ডেটে যেই অ্যামাউন্টটা পলিসি হোল্ডার পেত সেইটাই নমিনি পেয়ে যাবে। আচ্ছা, এই
এইটা হলো গ্যারেন্টেড ম্যাচুরিটি অপশন। ঠিক আছে। সেকেন্ড অপশন যেটা, সেটাতে হচ্ছে গ্যারেন্টেড ইনকাম অপশন। ঠিক আছে, গ্যারেন্টেড ইনকাম অপশানে আমিও এক্সাম্পলটা নিচ্ছি। 30 বছরের একটা ব্যক্তি, সে প্রিমিয়াম পেমেন্ট করবে 12 বছর। এই কেসে আমি 12 বছর নিলাম, কারণ আর দু বছর এক্সট্রা করে আমি দেখছি যে এর আইআরআরটা ভালো আসছে, তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য। তো প্রিমিয়াম পেমেন্ট টার্ম 12 বছর, কেউ চাইলে এটা 10 বছরও করতে পারে, কিন্তু 12 ইয়ার্সে এটা ভালো রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, ভালো রিটার্ন একটা আসছে। তো 50,000 আমরা প্রিমিয়াম ধরলাম, প্রিমিয়াম পেমেন্ট টার্ম 12 ইয়ার ধরলাম, আমরা 12 বছর প্রিমিয়ামটা দিলাম। ঠিক আছে, তারপরে 1 বছর ওয়েট করলাম। এই পিরিয়ডে না তো আমি কিছু পাবো আর না আমাকে কোম্পানিকে কিছু দিতে হবে। ঠিক আছে, এরপরে 14th ইয়ার থেকে 25th ইয়ার অবধি আমরা প্রতি বছর 1,04,500 টাকা করে পেতে থাকবো। আচ্ছা, ঠিক আছে, মানে কি হলো, ইন শর্ট যদি আমি বুঝতে চাই, 12 বছর আমরা প্রিমিয়াম দিলাম, 12 বছর আমরা প্রিমিয়াম দিলাম 50,000 টাকা করে। তারপরে 13 বছর, আমরা 13 নম্বর বছরে আমরা কিছু পাবো না, কিছু দেবেও না। তারপরে নেক্সট 12 ইয়ার্স আমরা 1,04,500 টাকা করে পেতে থাকবো। ঠিক আছে, প্রতি বছর। ঠিক আছে, সেক্ষেত্রে যদি যার নামে পলিসি সে যদি মারা যায় তাহলে তার ফ্যামিলি পেতে থাকবে কি? হ্যাঁ, এতেও সেম প্রিমিয়াম পেমেন্ট টার্ম যে 12 বছর আমরা নিয়েছি এক্সাম্পলে, ওই টাইমের মধ্যে যদি পলিসি হোল্ডারের কিছু হয়ে যায়, তাহলে যে নমিনি আছে সে 7,48,293 টাকা পেয়ে যাবে আর পলিসিটা ক্লোজ হয়ে যাবে। আর আফটার 12 ইয়ার্স, মানে পেমেন্টটা যখনই শেষ হয়ে গেল, তারপরে যদি কিছু হলো পলিসি হোল্ডারের, তাহলে পলিসিতে কোনো এফেক্ট পড়বে না। নমিনি 1,04,500 টাকা করে পেতে থাকবে, প্রতি বছর পেতে থাকবে। যেরকম পলিসি হোল্ডার বেঁচে থাকলে যেটা পেত, সেটাই তার নমিনি পেয়ে যাবে। ঠিক আছে, এর আইআরআরটা আগের অপশানের থেকে একটু বেশি আসছে, যেহেতু 12 বছর নিয়েছি, তো এর আইআরআরটা একটু বেশি আসছে, 5.85% আসছে। ঠিক আছে, এরপরে যে অপশান সেটা হচ্ছে লাইফ লং ইনকাম অপশান। লাইফ লং ইনকাম অপশানে আমরা 30 বছর নিতে পারছি না এক্সাম্পলে, কারণ এই পলিসিটা যাদের 50 বছর হয়ে গেছে তারাই শুধু নিতে পারবে। 50+ যারা আছে, মানে 50 যার হয়েছে সেও নিতে পারবে, আর 51 থেকে তো নিতেই পারবে। কিন্তু 50-র কেউ যদি আছে, বেশি হয়ে গেলে তখন এই অপশানটা অত ভালো রিটার্ন দেবে না, বেশি এজ হয়ে গেলে। আমি 50 বা 51 বা 52 এই রেঞ্জে কেউ যদি আছে, সে এই পলিসিটা থেকে ভালোভাবে বেনিফিট করতে পারবে। তো এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে 50 ধরেছি, আর এর প্রিমিয়াম পেমেন্ট টার্ম আমি ইচ্ছাকৃত 10 বছর ধরেছি। 12 নিলে এর আইআরআরটা আরেকটু বেশি আসতো, কিন্তু আমি 10 এই জন্য নিয়েছি যে 60 রিটায়ারমেন্ট এজ, তো সেই হিসাবে আমি 60 অবধি সে পেমেন্ট করবে এই ভেবে নিয়েছি। 50 বছরের ব্যক্তি 10 বছর পেমেন্ট করবে, তখন তার এজ 60 হবে। তারপরে 1 বছর ওয়েট করবে, মানে 11 ইয়ারটা। এরপরে কি হবে যে ফ্রম 12th ইয়ার টু 49th ইয়ার অবধি 4,500 করে প্রতি বছর ব্যক্তিটা পেতে থাকবে। ঠিক আছে, এটা যদি আমি একটু গুছিয়ে বলি, যে যার বয়স 50 ইয়ার্স, সে 10 ইয়ার্স প্রিমিয়াম দিল, 1 বছর ওয়েট করলো, তারপরে আপ টু হিজ 99 ইয়ার্স অফ এজ, এই পলিসিটার নামেই আছে লাইফ লং ইনকাম। তো লাইফ লং মিনস এখানে 99 ইয়ার্স, তো সেই ব্যক্তিটা আপ টু 99 ইয়ার্স অবধি 45,500 করে পেতে থাকবে। অ্যান্ড অ্যাট দ্য 99th ইয়ার, মানে যেটা তার লাস্ট 99 ইয়ার, সেইতে গিয়ে ও যা প্রিমিয়াম পেমেন্ট করেছিল, মানে 10 বছরে 50,000 করে 10 বার, তো সেটা হচ্ছে 5 লাখ রুপিস। তো সেই অ্যামাউন্টটাও সে পেয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকের কেউ যদি 99 ইয়ার না বাঁচে, হ্যাঁ, কেউ যদি 99 ইয়ার্স না বাঁচে, তো সেম আগের অপশানগুলোতে যা ছিল
সেম এটাতেও তাই হবে যে প্রিমিয়াম পেমেন্ট টার্ম যে 10 ইয়ার্স, তার মধ্যে কিছু যদি পলিসি হোল্ডারের হয় তাহলে পলিসি হোল্ডার যে নমিনি থাকবে সে কত টাকা পাবে বেনিফিট, ডেথ বেনিফিট? সে ডেথ বেনিফিট পাবে 5,25,000, ঠিক আছে। আচ্ছা। আর যদি এরকমও হতে পারে যে 10 বছর প্রিমিয়াম দিয়ে দিল সে, তারপরে আরও 5 বছর পরে তার কিছু হলো, সেই কেসে আগের অপশানের মতোই তার পলিসিতে নমিনি থাকবে। হ্যাঁ, পলিসিতে কোনো এফেক্ট পড়বে না, নমিনি অ্যাজ ইট ইজ ওই ব্যক্তিটার 99th ইয়ার এজ অবধি এই টাকাটা পেতে থাকবে। আর একদম শেষে গিয়ে যা প্রিমিয়াম পেমেন্ট করেছিলাম সেটাও ফেরত পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইটা হচ্ছে থার্ড অপশান। এই অপশানে কিন্তু আইআরআরটা আরও একটু বেশি আসছে, সেটা আসছে নিয়ার অ্যাবাউট 6.25%। আচ্ছা, ঠিক আছে, 6.25% আসছে। এবং এরপরে যে লাস্ট অপশানের সেটা হচ্ছে এইচডিএফসি লাইফের সঞ্চয় প্লাসের লং টার্ম ইনকাম অপশান। অপশানে আমি এজ নিলাম 30 ইয়ার্স, প্রিমিয়াম পেমেন্ট টার্ম আমি 12 ইয়ার্স দিলাম, কারণ 12 ইয়ার্সে ভালো এর আইআরআর একটা আমরা দেখতে পাচ্ছি। 10 ইয়ার্সও আমরা নিতে পারি, কিন্তু আইআরআরটা একটু 20 পয়সা মতো কম আসবে। ঠিক আছে, তো প্রিমিয়াম পেমেন্ট টার্ম দিলাম 12 ইয়ার্স, প্রিমিয়াম দিলাম 50,000 টাকা, আর এর ইয়ারলি পে আউট হবে আমার 12 বছর আমি প্রিমিয়াম দিলাম, 1 বছর ওয়েট করব, কিছু পেমেন্টও করতে হবে না, কিছু পাবো না। অ্যান্ড ফ্রম 14th ইয়ার টু 38th ইয়ার 64,875 করে প্রতি বছর পেতে থাকবো। মানে যদি আমি ইন শর্ট বলি যে এই পলিসিটাতে 12 বছর আমরা দিলাম, 1 বছর ওয়েট করলাম, তারপরে নেক্সট 25 ইয়ার্স আমরা 64,875 করে প্রতি বছর পেতে থাকবো। আর লাস্টে অ্যাট দ্য এন্ড অফ 25th ইয়ার আমি পাবো যা প্রিমিয়াম পে করেছিলাম 6 লাখ টাকা। আচ্ছা, ঠিক আছে, আর এতেও যে ডেথ বেনিফিট আছে সেটা আসছে 7,06,820 টাকা। ঠিক আছে, এর আইআরআরটা 6.5% আসছে, যেটা কিন্তু আজকের দিনে আমি যদি ব্যাংকের সাথে কম্পেয়ার করি বা ইভেন যদি আমি পিপিএফ এর সাথেও কম্পেয়ার করি, পিপিএফ হয়তো 7.1% দিচ্ছে আজকের দিনে, কিন্তু নেক্সট 38 ইয়ার্স এ আমাকে গ্যারেন্টি দিচ্ছে যে 6.5% করে এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাসের লং টার্ম ইনকাম অপশন দিয়ে যাবে। কিন্তু পিপিএফ কিন্তু সেরকম কিছু গ্যারেন্টি দেবে না, কারণ হচ্ছে যে নেক্সট যত ইন্টারেস্ট রেট কমবে, পিপিএফ এরও রেট কমবে, ব্যাংকেরও রেট কমবে। কিন্তু আরও একটা জিনিস আছে, এটা ভুললে চলবে না, এটা কিন্তু একটা ভালো লাইফ কভার দিচ্ছে। আমরা ব্যাংকে এফডিতে রাখবো কি পিপিএফ এ রাখবো, যদি আমরাই না রইলাম তাহলে ওই টাকাটা দেবেটাকে। এইটার একটা ডেথ বেনিফিটটা যেহেতু আছে, তাই জন্য একটু আইআরটা যদি একটু কমও হয় তাও এটা এই জন্য লাভবান যে আমি 2-3 বছর দিয়েও যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার নমিনি, আমার ফ্যামিলি কিছু একটা ডেথ বেনিফিট অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে। সেটা তো ঠিক। আর কিন্তু এই যে আজকের দিনে 6.5 আইআরআর দেখলাম, 6.25 দেখলাম, 6 দেখলাম, তো এইটা কিন্তু ব্যাংক রেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি তো তাও কিন্তু বেশি, এখনের হিসাবে তো বেশিই আছে। হ্যাঁ, যদি ইন্টারেস্ট রেট আরও কমে, আমরা কথাই বলছি যে হ্যাঁ ইন্টারেস্ট রেট আরও কমবে, আসছে দিনে যত ডেভেলপ করবে কান্ট্রি তত ইন্টারেস্ট রেট কমবে। তো সেইটাতে বসে আমি যদি এই পলিসিটা দেখি তো এইটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এগেনস্ট এফডি, পিপিএফ বা আদার ফিক্সড ইনস্ট্রুমেন্টসের কথা বলছি আমি। এটা এমএফ এর সাথে, মিউচুয়াল ফান্ডের সাথে কোনোদিনই কম্পেয়ার করব না, কারণ এমএফ মিউচুয়াল ফান্ড ওটা হলো একটা রিস্ক ফ্যাক্টর থাকে, ওটা একটা রিস্ক ফ্যাক্টর আছে। আর অনেকেই আছে যারা নিজের মানে সেফ ভাবে টাকা জমাতে চায়, কনজারভেটিভ অ্যাপ্রোচ নিয়ে টাকা রাখতে চায়, বা অনেকেই, বা আমরাও যে পোর্টফোলিও যদি ডিজাইন করি, তো আমি লাইফ কভারেজটাও তো পাচ্ছি না। না, এমএফএ লাইফ কভারেজটা পাচ্ছি না, কিন্তু আমি যেটা বলছিলাম যে আমরা যখন কারোর পোর্টফোলিও ডিজাইন করি বা নিজের যখন পোর্টফোলিও একটা বানাই, তখন ওতে
100% মিউচুয়াল ফান্ডে তো ইনভেস্ট করি না, বা 100% আমরা রিস্কও নিই না। আমরা রিস্ক কিছুটা পোর্শনের রিস্ক নিই, কিছুটা ফিক্সড ইনস্ট্রুমেন্ট রাখি, কিছুটা লাইফ ইন্স্যুরেন্স রাখি, কিছুটা টার্ম প্ল্যান রাখি, এইভাবে নিজের পোর্টফোলিও ডিজাইন করি। তো আমাদের পোর্টফোলিওতে এফডির জায়গাতে বা কিছু ক্ষেত্রে আমি বলতে পারি যে পিপিএফেরও কিছুটা অংশ নিয়ে আমরা এই ইনভেস্টমেন্টটা করতে পারি। এতে আমরা লাইফ কভারও পাবো, প্লাস রেট অফ রিটার্নও পাবো। আর এই যে রেট অফ রিটার্নটা আসছে, এটা কিন্তু কোনোভাবেই কম নয়। আসছে এখন যে ব্যাংকের ইন্টারেস্ট রেট, তার থেকে এই রিটার্নটা অনেকটাই বেশি। ঠিক আছে? তো আর আমার তো এখানের যে প্ল্যানটা লাস্টে তুমি বললে সেটা এই জন্য ভালো লাগলো যে এটা যদি কেউ তার চাইল্ডের জন্য প্ল্যানিং করে, তাহলে সে একদম ছোট বয়সে যদি তার এইটা পলিসিটা করে দেওয়া যায়, তাহলে সে যখন হায়ার স্টাডিজের দিকে যাবে তখন সে একটা ইয়ারলি একটা ভালো যখন টাকা আসতে শুরু করবে, তার স্টাডির ক্ষেত্রেও সুবিধা হবে। তোমার কি মনে হয় যে এটা আমি যেটা ভেবেছি সেটা কি আমি ঠিক দিকে ভেবেছি, ঠিক জিনিস ভেবেছি? এইভাবেই অ্যাকচুয়ালি প্ল্যানিং করা হয়। এটা তুমি যে বলছো এক্সাম্পলটা, এটা আমি রিসেন্টলি কিছুদিন আগেই একজনকে 3 lakhs প্রিমিয়ামের একজনকে এইচডিএফসি লাইফ সঞ্চয় প্লাস দিয়েছি, এবং তার প্ল্যানিং এটাই ছিল যে তার বাচ্চার এডুকেশনের জন্য সে যেন এই টাকাটা ইউজ করতে পারে। তো সেই ভেবেই ও এই প্ল্যানটা নিয়েছে। আর এইভাবেই অ্যাকচুয়ালি প্ল্যানিং করা হয় যে ছোট ছোট আমাদের নেক্সট 5 বছরে কী গোল আসছে, 10 বছরে কী গোল আসছে, বা রিটায়ারমেন্ট, এইভাবে গোলগুলোকে নিজের নিশ্চিত করে তারপরে তার জন্য একটা ইনস্ট্রুমেন্ট খুঁজে, সব গোলে কিন্তু সব ইনস্ট্রুমেন্ট ফিট হয় না। গোল দেখে, ইনস্ট্রুমেন্টটা দেখে তবে আমরা ডিসাইড করব যে এই ইনস্ট্রুমেন্টটা কি আমাদের গোল করবে। এজটাও দেখে যে কোন এজে আমার কোন পলিসিটা ফিট করে। হ্যাঁ, নিশ্চয়ই। এজে আমাদের যেমন আজকে এজ কম, আমরা নিতে পারবো 70 থেকে 80% কি 60%ও আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো, রিস্ক নিতে পারবো। অন দ্য আদার হ্যান্ড কেউ যদি 55 ক্রস করে গেছে, সে তো তখন নিতে পারবে না এত রিস্ক। সে তখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে তার পোর্টফোলিও 20 to 30%। আমি কিন্তু এটা বলছি না যে ইনভেস্ট করবেই না, ইনভেস্ট করবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা জরুরি, কারণ না হলে আমাদের এই যে রিটার্নগুলো সেটা ইনফ্লেশনকেই বিট করতে পারে না। আমাদের রিস্ক নিতে হবে, কিন্তু সেটা ক্যালকুলেটেড রিস্ক হওয়া উচিত। আমি নিজের পোর্টফোলিও 100% রিস্ক নিয়ে বসে থাকবো, সেটা কখনোই জরুরি নয়। নিজের এজ, নিজের গোল সব কিছু দেখে কতটা আমরা রিস্ক নিতে পারবো সেটা দেখে তবেই আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত, আর সেইভাবেই আমাদের ইনভেস্টমেন্টের পোর্টফোলিওটা বানানো উচিত। আজকের যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করলাম, যে পলিসিটা নিয়ে, সেইটার তো আমরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি আমাদের তরফ থেকে। তাও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে সেটা করতে পারো, তাহলে আমরা সেটার যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দিয়ে তোমাদের কোয়ারিটা মানে অ্যান্সার দেওয়া। আর তোমাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের ভিডিওটাকে লাইক করবে, আর আমাদের যে নোটিফিকেশান অপশানটা আছে সেটা তোমরা অন করে রাখবে, যাতে তোমরা পরবর্তীকালে সব ভিডিও আমাদের দেখতে পাও। আর তোমাদেরও যদি কোনো টপিক নিয়ে জানার কোনো ইচ্ছা থাকে যে এই টপিকে ভিডিও করলে ভালো হবে, সেটাও তোমরা আমাদের জানাতে পারো, তাহলে আমরা চেষ্টা করব সেই টপিকটা নিয়েও ভিডিও করার। আর আমাদের নেক্সট দিনের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো, আমরা যখন অনেক ক্লায়েন্টকে ভিজিট করি তখন তারা অনেকে বলে যে ইন্স্যুরেন্সটা তো প্রাইভেট, তো এটা যদি উঠে যায় তাহলে আমরা তো কোনো বেনিফিটই পাবো না, আমাদের টাকাটাই বরং জলে চলে যাবে। সেটা নিয়ে আমরা আলোচনা করব যে এই যে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সেগুলো কি এরকম কোনো দিন হতে পারে যে উঠে যাবে, আমরা বেনিফিট পাবো না, আমাদের টাকাটা জলে চলে যেতে পারে? সেটা নিয়েই আমাদের নেক্সট দিনের ভিডিও।